আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি ফাতিন ইশরাক মিম। আমাদের লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ফেসবুক ক্লাস থেকে বরাবরই আমি সন্ধ্যে ৭টা মানেই হচ্ছে আমাদের বাংলা সলভ ক্লাস এবং অন্যান্য বিষয়ের সলভ ক্লাস। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে, যেখানে আমরা লিজেন্ড কেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর ফেসবুক পেজ থেকে আমরা দেখতে পাবো যে বিভিন্ন বাংলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা সলভ করব আজকে, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করব। সো শুরুতে লাইটিং একটু খারাপ ছিল, আশা করি এখন ব্রাইটনেসটা একটু বেড়েছে এবং আশা করি আপনারা এখন পিছনের বোর্ডটাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন। সো আপনাদের কি অবস্থা আমাকে একটু জানান। ভর্তি পরীক্ষা যেহেতু সামনে, আপনারা কিন্তু ক্রমান্বয়ে আপনারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার পেয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রকাশ করে দিয়েছে, বিউপি জানিয়ে দিয়েছে। তো সেম ভাবে জাহাঙ্গীরনগরও দেখা গেছে যে ডিসেম্বরের লাস্ট উইকে পরীক্ষাগুলো নিয়ে নিবে, আমরা জেনে গেছি। তো সম্ভাব্য তারিখ নির্ণয় না হলেও কিন্তু মানে একদম ফিক্সড ডেট না দেখলেও আমরা সম্ভাব্য তারিখ কিন্তু পেয়ে গিয়েছি। সুতরাং সবার জন্য শুভকামনা ভর্তি যুদ্ধের জন্য, এবং আপনারা হচ্ছেন এই ভর্তি যুদ্ধের যোদ্ধা। সুতরাং আপনাদেরকে বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি কিন্তু আপনাদেরকে স্ট্রং থাকতে হবে। যে কোনো কিছুই হোক, যত কষ্টই হোক, এই যুদ্ধ মোকাবেলা করার মতো স্ট্যামিনা, যুদ্ধ মোকাবেলা করার মতো এনার্জি কিন্তু আপনাদের থাকতে হবে। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিছনে লিখে রেখেছি সুন্দরভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন সমাধান। যেখানে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু পিকুলিয়ার টাইপের হয়, আমাদের গতানুগতিক ধারার বাইরে থেকে হয়। কিন্তু আমরা যখন পরীক্ষার প্রশ্ন সমাধান করি তখন দেখা যায় যে প্রতিনিয়তই আমরা এটা ফেস করি বা এটা ফিল করি যে যদি আমি এই প্রশ্নটা পড়ে পরীক্ষার হলে না যাই বা এই প্রশ্নটা যদি আমি না পারি, তার মানে আমি কি পারি? তার মানে আমি কিছুই পারি না। সো খুবই বেসিক থেকে প্রশ্ন দেয়, কিন্তু আমরা যা পড়ি গতানুগতিকভাবে ঠিক তার উল্টো বা অন্য ধারা থেকে প্রশ্ন এসে থাকে। তো আমরা এটাই দেখব বা এটাই সলভ করব যে প্রশ্নগুলো আসলে কেমন, প্যাটার্নগুলো আসলে কেমন, এবং এখান থেকে আমরা কতটুকু নিজের প্রস্তুতি যাচাই করে নিতে পারি। ঠিক আছে? ওকে, বিউপি কবে? ডেট তো দেয় নাই এখনো। হ্যাঁ, ডিসেম্বরে বা জানুয়ারির দিকে কিন্তু বিউপিটাও হয়ে যাবে। নিশ্চয়ই ফেব্রুয়ারি হবে না, জানুয়ারিতেই খুব সম্ভবত। হ্যাঁ, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রচুর পরিমাণে স্টুডেন্ট আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। আপনারা একটু দয়া করে, অনুগ্রহ করে আপুকে দ্রুত জানিয়ে দেন কমেন্ট করে যে আপু কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, আজকের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যদি আমার ভয়েস সুন্দর মতো শুনতে পান আপনারা, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব, যেখানে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ, এবং সেটা অবশ্যই বাংলা প্রশ্ন সমাধান। তো বাংলা প্রশ্ন সমাধানের আগে আমি একটু আপনাদের সাথে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে, দেখা যায় যে ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। তো দেখা যায় যে আমরা বাংলা প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমরা আসলে জানি না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রশ্ন কোথা থেকে আসে, রাইট? বা আসলেও সেটা কোন ইউনিটে কেমন প্রশ্ন এসে থাকে। তো আমরা জানি যে সায়েন্সের ইউনিটগুলোতেও যদি আমি পরীক্ষা দিতে যাই, সাপোজ আমি যদি ফার্মেসি ডিপার্টমেন্টে ভর্তি হতে চাই এবং যদি ডি ইউনিটে পরীক্ষা দিতে চাই বা এই ইউনিটে পরীক্ষা দিতে চাই, তাহলেও কিন্তু আমার অবশ্যই বাংলাও পড়তে হবে, কারণ বাংলা থেকেও মিনিমাম 2-3 নাম্বারের প্রশ্ন সেখানে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে কোন ডিপার্টমেন্টে কোন ইউনিটে পরীক্ষা দিতে হলে আপনার বাংলার কোন টপিকগুলো ক্লিয়ার করতে হবে সেটা আগে আপনাদের মাথায় রাখা উচিত। তো সবাই একটু নোট করে ফেলেন বা মাথায় সেট করে ফেলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রস্তুতি মানি বাংলায় আপনাকে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, এই 4টা টপিকের মধ্যে পারদর্শী হতে হবে। ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। এবং এটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের একদম ভিত, বেসিক ভিত বলা যেতে পারে, রাইট? তাহলে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য যদি আপনার আয়ত্তে থাকে, আপনি কিন্তু এখানে অবশ্যই অনেকগুলো টপিক ইনক্লুডেড, যেমন সংখ্যা, সংখ্যাবাচক শব্দ, নর নারীবাচক শব্দ, এগুলো কিন্তু শব্দের মধ্যে পড়ে যায়। আবার শব্দের শ্রেণী বিভাগ থেকে বিদেশি শব্দ, সেগুলো কিন্তু শব্দের মধ্যে পড়ে যায়। বা আমি যদি বলি যে অনুনাসিক বর্ণ, পরাশ্রয়ী বর্ণ কোনগুলো, বা ধ্বনি পরিবর্তন কোনগুলো, সেগুলো কিন্তু ধ্বনি বর্ণের ভেতর
পড়ে যায়। একইভাবে আমরা যখন বাক্যের শ্রেণী বিভাগ পড়ব, অর্থাৎ সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, অন্যদিকে আমরা যখন পড়ব অনুজ্ঞাসূচক বাক্য কোনগুলো, বা কোন বাক্যতে আমার অনুরোধ বুঝাচ্ছে, আদেশ বুঝাচ্ছে, নিষেধ বুঝাচ্ছে, এই সব কিছুই কিন্তু আমরা বাক্যের শ্রেণী বিভাগে পড়ব। সুতরাং ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্যের প্রত্যেকটা খুঁটিনাটি, প্রত্যেকটা টপিক আপনার কাছে ক্লিয়ার হওয়া প্রচুর পরিমাণে জরুরি। শুধু জরুরি না, প্রচুর পরিমাণে জরুরি। ওকে, সো এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি খুব ভালো মতো সমাস, সন্ধি, কারক এবং প্রত্যয় উপসর্গের দক্ষতা রাখবেন। সমাস, সন্ধি, কারক, এখান থেকে আপনি এই তিনটা টপিকের একটাও বাদ দিতে পারবেন না যদি বাংলা ব্যাকরণের ভিত মজবুত রাখতে চান। কারণ আপনি তো জানেন না যে সাহিত্য বা বাংলা প্রথম পত্রের কোন প্রশ্নটা আপনি পারবেন না। সো এখানে রিস্ক রাখার দরকার নাই। অনেকেই সন্ধি বাদ দিতে চায় বা সমাস বাদ দিতে চায় বা কারক বাদ দিতে চায়। আমি বলবো আপনার কাছে এখনো এনাফ টাইম আছে এগুলোর বেসিক ক্লিয়ার করার। সো সমাস, সন্ধি, কারক, এই তিনটা মাথায় রেখে এবং তার পাশাপাশি প্রত্যয়, উপসর্গ, এই পাঁচটা টপিক মাথায় রাখবেন শব্দ, বর্ণ, ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্যের পরে। সো আপনি কিন্তু অনেকগুলো টপিক পেয়ে গেলেন বাংলা ব্যাকরণের জন্য। এবার আসি, যদি বিরোচন পাঠ অর্থাৎ মুখস্থ বিদ্যার জন্য আপনি যদি টিপস বা সাজেশন চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, তাহলে কি পড়বেন? বাংলা বিরোচন পাঠ অর্থাৎ মুখস্থ বিদ্যার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফোকাস করে সমার্থক শব্দ অর্থাৎ প্রতিশব্দকে। সুতরাং আপনি মুখস্থ বিদ্যায় প্রতিনিয়ত প্রতিদিনের পার্টে আপনি একটু একটু করে কয়েকটা লিস্ট করে কয়েকটা 10টা বা 20টা বা 30টা করে সমার্থক শব্দ পড়ে ফেলুন দ্রুত। এবং তার পাশাপাশি পারিভাষিক শব্দ অন্যান্য ইউনিটে যদি পরীক্ষা দেন, বি ইউনিট স্পেশালি, পারিভাষিক শব্দ এবং বাগধারা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সো তিনটা টপিক কিন্তু পেয়ে গেলেন, পারিভাষিক শব্দ, বাগধারা এবং সমার্থক শব্দ, সেটা বিরোচন পাঠ থেকে। ওকে, সো এর পাশাপাশি আপনি যদি আরেকটু চিন্তা করেন যে বাংলা প্রথম পত্র থেকে, বাংলা প্রথম পত্রে আপনি শর্ট সিলেবাসকে গুরুত্ব দেন, কিন্তু জাহাঙ্গীরনগর বা বিউপি এগুলোতে বলেন, এগুলোতে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়। ঠিক আছে, যেমন আহ্বান থেকে আপনার প্রশ্ন দিয়ে দিতে পারে, গৃহ থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু আয়ত্তে রাখবেন এবং ডেফিনেটলি সাহিত্য অংশ, এটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না যদি আপনি সি ইউনিটে পরীক্ষা দিতে চান। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে হলে আপনাকে অবশ্যই বাংলা সাহিত্যের উপর একটা দক্ষতা রাখতে হবে। ঠিক আছে, তো যেমন ধরেন আমরা মাইকেল মধুসূদন দত্ত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা লেখক এবং কবি হিসেবে আমরা শুধু রবীন্দ্র নজরুলকে দেখি, কিন্তু এদের পাশাপাশি সমসাময়িক বা এর আগে থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপর প্যারীচাঁদ মিত্র, তারপর হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি, বিভূতিভূষণ, বিহারীলাল চট্টোপাধ্যায়, এদের নাম কিন্তু মাথায় আসতে হবে এবং এদের ব্যাপারে কিন্তু স্টাডি করে যেতে হবে। কি স্টাডি করব? এরা কোন কোন সাহিত্য রচনা করেছেন, কি উপন্যাস লিখেছেন, এবং আমাদের সাহিত্য সম্রাট যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার উপন্যাসগুলো কি কি, বিভূতিভূষণের উপন্যাস কি, শরৎচন্দ্রের উপন্যাস কি, এই উপন্যাস, এই ছোট গল্প, এই প্রবন্ধ, এই নাটক, এই সব কিছুই কিন্তু আপনার আয়ত্তে রাখতে হবে যে কার কার সাহিত্যকর্মগুলো কি কি ছিল। এবং আপনি জানেন যে বিভিন্ন কবি লেখক বিভিন্ন পত্রিকা প্রকাশনার সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু বিভিন্ন পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন, অর্থাৎ আমাদের এই কবি লেখকরা কিন্তু পত্রিকা সম্পাদকও ছিলেন। তো কে কোন পত্রিকায় সম্পাদনা করতেন এবং কে কোন পত্রিকায় লেখাগুলো প্রকাশ করতেন সেগুলো কিন্তু জেনে রাখা খুব জরুরি। আমাদের এই গল্প এবং গদ্য এবং পদ্যগুলো আমাদের শর্ট সিলেবাস হোক বা ফুল সিলেবাস হোক, এই গদ্য এবং পদ্যগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ কোন গদ্য গ্রন্থ থেকে গদ্যগুলো, গল্প গ্রন্থ থেকে গদ্যগুলো উৎস এবং কোথা থেকে উৎপন্ন হয়েছে, এই উৎসগুলো কিন্তু জানা দরকার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেমন আমরা জানি মাসি পিসি, এটা পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্যদিকে সোনার তরী কবিতাটা সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেয়া। সুতরাং কোন সিলেবাসের যে অন্তর্ভুক্ত যে পাঠগুলো রয়েছে আমাদের গদ্য এবং পদ্য, না এই দুটো জিনিসই, এই গদ্যগুলো এবং পদ্যগুলোই কোথা থেকে উৎস হয়েছে
হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু জেনে রাখা ভীষণ পরিমাণে দরকার। পাশাপাশি আপনার জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ হচ্ছে কবিতা মুখস্থ, স্পেশালি বিদ্রোহী কবিতা। সো আমাদের যে শর্ট সিলেবাসের কবিতাগুলো রয়েছে সেগুলো আপনারা চেষ্টা করবেন মুখস্থ করে ফেলার, কারণ কবিতা থেকে যদি আগের লাইন পরের লাইন থেকে প্রশ্ন দেয় এবং সেটা যদি আপনাকে অ্যান্সার করতে হয়, ডেফিনেটলি কবিতা মুখস্থ করতে হবে। সো এই ছিল আমাদের একটা মোটামুটি সাজেশন লিস্ট, যেটা ক্লাসের শুরুতেই আপনাদের দিয়ে দেয়া হলো। বাংলা প্রথম পত্র থেকে কি পড়বেন, বাংলা দ্বিতীয় পত্র থেকে কি পড়বেন এবং বিরোচন পাঠ থেকে কি পড়বেন, পাশাপাশি সিলেবাসের বহির্ভূত সাহিত্য, বাংলা সাহিত্য পাঠ থেকে আপনি কি পড়বেন, যেন আপনি বি ইউনিট, সি ইউনিট, এ ইউনিট, ডি ইউনিট, এইচ ইউনিট, যেই ইউনিটই পরীক্ষা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনার যেন জিনিসটা খুব ইজি হয়ে যায় এবং প্রিপারেশন নেওয়াটা যেন ইজি হয়ে যায়। অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা কি করব, যদি বোঝা যাইতো যে আমি কি করব বা ডিসিশন নেওয়া যেত খুব ইজিলি যে কি করব, তাহলে হয়তো বা কাজটা আরো সহজ হয়ে যেত বা এই সময়টা নষ্ট হতো না। সুতরাং আপনারা যেহেতু অলরেডি পরীক্ষার হচ্ছে ডেট পেয়ে যাচ্ছেন, সো খুব দ্রুতই কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময় কিন্তু কোনোভাবেই দুশ্চিন্তা করেও সময় নষ্ট করা যাবে না। এখন আপনার কাজ একটাই, পড়াশোনা করা। সুতরাং দ্রুত দ্রুত উঠে পড়ে লেগুন এবং হচ্ছে প্রস্তুতি সুন্দর মতো শুরু করে দিন। যার প্রস্তুতি আজকে থেকে নিতে চান, এতদিন কিছুই করেন নাই, ঘুমাইছেন, আজকে থেকে শুরু করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। 150 প্লাস, 152 প্লাস। ওকে, মাশাল্লাহ, আজকের ক্লাসের উপস্থিতির সংখ্যা দেখা যায় যে আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে আমাদের লিজেন কেয়ারের সলভ ক্লাসগুলো কখন শুরু হবে বা 7টা কখন বাজে। সো আমি ক্লাস শুরুর আগে ইমতিয়াজকে বলতেছিলাম, ইমতিয়াজ স্লাইড দ্রুত দিয়ে দাও, 7টা বাজে, দেরি করিস না। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। চলেন আমরা আজকের ক্লাসগুলো শুরু করে দিই এবং প্রশ্ন সমাধানের পর্ব এখনই শুরু করে দিই। আমরা যেহেতু একটা সাজেশন দিচ্ছিলাম জাহাঙ্গীরনগরের জন্য, কোন ইউনিটের জন্য আপনি কোন টপিকগুলো ফোকাস করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং নোট ডাউন করে রেখেছেন। তাহলে চলেন আজকের প্রশ্নগুলো আমরা সমাধান করা শুরু করে দিই। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ ক্লাসে আমরা জাবির বিগত সালের কিছু প্রশ্ন ফেস করব, যেন আমরা এই প্যাটার্নের সাথে পরিচিত হয়ে এবছরও নতুন যে প্যাটার্ন সেটা ফেস করতে পারি। ওকে, আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য একটু অ্যাডভাইস দিয়ে আপু, একটু আগে এতক্ষণ ধরে তাই বললাম, সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ। আচ্ছা, সি ইউনিট, বি ইউনিট, আচ্ছা, ওকে। সো আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে শুরু করলাম। আপু তুষ্টি, অবশ্যই এই যে টাইমটুকুতে আমার অ্যাডমিশন জার্নিতে যে 5-6 মাস আমি পেয়েছি, আমি লাস্ট 2 মাস পড়ছি। সো 2 মাস পরে যদি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সেকেন্ড হইতে পারি, তাহলে আপনি অবশ্যই এখন থেকে পড়লে আপনি ফার্স্টও হইতে পারবেন। এবং অনেকেই বলতে চায়, আপু আমি আপনার মতো সেকেন্ড হইতে চাই, আমি আপনার মতো হতে চাই, আমি সেকেন্ড হয়েছি, আমি চাই আমার স্টুডেন্টরা ফার্স্ট হয়ে যাক। সুতরাং সবাই উঠে পড়ে লাগুন এবং স্বপ্ন জয়ের জন্য একটু প্রস্তুতি নেন। আপনার স্বপ্নটা আপনার কাছে কতটুকু প্রায়োরিটি পায়, আপনি কি আদৌ আপনার স্বপ্ন পূরণ করার মতো এভেল, এইটা আপনি একটু চিন্তা করেন এবং আপনি এটার পিছনে কাজ করেন, ইনশাল্লাহ সব কিছুর জয় আপনার হবে। চলেন আমরা প্রথম প্রশ্নের দিকে তাকাই। প্রথম প্রশ্নটা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে 1 মাস পরে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টেকা যাবে? 1 মাসটা যদি আপনি ঠিক মতো ইউটিলাইজ করেন, আপনি যদি সুন্দর মতো 1 মাসটা কাজে লাগান, তাহলে অবশ্যই চান্স পাওয়া যাবে এবং খুব ভালো পজিশনে চান্স পাওয়া যাবে। এই 1 মাসের সময়টা কাজে লাগাইতে হবে এবং মেক শিওর দ্যাট এই সময়টাতে আপনি কি পড়তেছেন, এই পড়াটা কি আদৌ ইউজফুল, নাকি আপনি কি গুরুত্বপূর্ণ টপিক পড়তেছেন, নাকি সারাদিন বসে বিরাম চিহ্ন পড়তেছেন, এটাও খেয়াল করতে হবে। সো ঠিক মতো কাজে লাগাইতে পারলে এই 1 মাসও কিন্তু 1 বছরের সমান হয়ে যাবে। সুতরাং সব কিছুকে পজিটিভলি নিয়ে, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে শুরু করে দেন আজকে থেকেই আপনার প্রিপারেশন। তো প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি কিছু বিরাম চিহ্ন আসছে, যে কমলাকান্ত জোড়হাত
করিয়া বলিল, বাবা কার ক্ষেতে ধান খেয়েছিল যে আমাকে এর ভেতর পুরিলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় আমাদের যে বিরাম চিহ্নগুলো, কোথাও কিন্তু বিরাম চিহ্ন নাই। তো চলেন এখন আমরা বিরাম চিহ্ন বসাবো, ঠিক আছে, এই বাক্যে বিরাম চিহ্ন বসাবো। এবং এই টাইপের প্রশ্ন, এই টাইপের ঢঙ্গি মার্কা প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরনগরে আসে, যেটা আপনি অন্য কোথাও কিন্তু ইজিলি পাবেন না, ঠিক আছে। তো দেখেন আমরা এই বছর কি বিভাগ পরিবর্তন করে এক্সাম দেওয়া যাবে কি? আচ্ছা, বিভাগ পরিবর্তন করে আপনি তো বি ইউনিট সি ইউনিটে সবসময় সব বিভাগ থেকে পরিবর্তন করে দেখা যায় যে সবাই পরীক্ষা দিতে পারে, ঠিক আছে, এটাও হ্যাঁ দেওয়া যায়। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি নাফিস কমেন্ট করেছে, বিগ ফ্যান নাফিস, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সুন্দর মতো অফিসে চলে আসুন, আপনার জন্য শুভকামনা। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরের প্রশ্নটা কি হবে, আপনারা দ্রুত আমাকে কমেন্ট করে জানান এবং আপনারা একটু মাথা খাটান। আপনাদের মধ্যে অনেকেই অপেক্ষা করে থাকে, আপু তো উত্তর দিবে, আরে ভাই তুই কাজ কর, তোর মাথাটা একটু খাটা। তো আপনি একটু চিন্তা করেন যে কি হবে উত্তরটা, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি আমরা কমলাকান্ত জোড়হাত করিয়া বলিল। তো এখানে সাধারণত কোলন ইউজ করা হয় না, এই ধরনের বাক্যে দেখা যায় যে প্রথমেই কমা ইউজ করা হয়, ঠিক আছে, কমা ইউজ করা হয়। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এর ভিতর পুরিলে, তো এখানে একটা কোশ্চেন কাজ করতেছে, তো কোশ্চেন মার্ক ইউজ করা হবে শেষে, এটাও আমরা জানি। তো এক্সক্লামেশন আছে, এই দুইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই দুইটা অপশন আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো বাকি রইল কি অপশন বি এবং ডি। সো বি আর ডি এর মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার হয়ে যেতে পারে। এবার আমাকে একটু বলেন যে আপনাদের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে। আচ্ছা, 1 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে একটু দ্রুত আমাকে অ্যান্সার দিয়ে দেন, ঠিক আছে। জোড়হাত করিয়া বলিল, বলিল কমা দিলাম, ঠিক আছে, অন্য কালি দিয়ে ইউজ করি, বলিল কমা দিলাম, তারপর একটা ইনভার্টেড কমা ইউজ হলো, বাবা কার খেতে ধান দিয়েছিল যে আমাকে এর ভিতর পুরিলে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে বলেন তো, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে অপশন বি, কারণ এখানে মাঝখানে একটা এক্সক্লামেশন আছে, এই বিস্ময় সূচক আমরা ইউজ করি নাই বা এখানে বিস্ময়সূচক ব্যবহৃত হচ্ছে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। এইরকম টাইপের প্রশ্ন আসলে আপনি কি করবেন পরীক্ষার হলে, এরকম টাইপের প্রশ্ন আসলে আপনি এই একটা অপশনও দেখবেন না, একটা অপশনও দেখবেন না, কি করবেন আপনি ওই বাক্যটার ভিতর নিজে নিজে হচ্ছে বিরাম চিহ্ন বসাবেন, পরীক্ষার হলে বিরাম চিহ্ন এই বাক্যের ভিতর বসাবেন, বসার পরে দেখবেন যে আপনার বসানো বিরাম চিহ্নের সাথে এরপর অপশনের দিকে তাকাবেন যে আপনার বসানো বিরাম চিহ্নের সাথে কোনটা মিলে যাচ্ছে, তখন ওইটাই রাইট অ্যান্সার, ঠিক আছে। আগে বিরাম চিহ্ন দেখলে জীবনেও পারবেন না এবং আপনার কনফিডেন্স লেভেলটা একটা ফল ডাউন করবে, ঠিক আছে। ওকে ফাইন, এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্নে। বাগধারা সমূহের ঠিক অর্থ বাছাই করো। বাগধারা সমূহের ঠিক অর্থ, আমরা কাঠের ঢেকি আর নাছোড় বান্দা লোক দিনকে রাত করতে ওস্তাদ। এখানে 3টা বাগধারা, দেখেন বাগধারা থেকে প্রশ্ন শুধুমাত্র একটা বাগধারা না, 3টা থেকেও আসতে পারে। সো বাগধারা এখানে 3টা বাগধারা দেয়া হয়েছে, আমরা কাঠের ঢেকি নাম্বার 1, নাম্বার 2 নাছোড় বান্দা লোক নাম্বার 2 এবং নাম্বার 3 হচ্ছে দিনকে রাত নাম্বার 3। 3টা বাগধারা পেয়েছি এবং এই 3টা বাগধারার অর্থ কি এটা ক্রমান্বয়ে দেয়া আছে, ঠিক আছে। তার মানে প্রথমে দেয়া আছে আমরা কাঠের ঢেকি, পরে দেয়া আছে নাছোড় বান্দার অর্থ, তারপর দেয়া আছে দিনকে রাত। তো 3টার অর্থ কি আমরা একটু দেখি। আমরা কাঠের ঢেকি মানে আমরা কাঠ হচ্ছে অনেক নরম কাঠ, এটা দিয়ে ঢেকি বানাইলে নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে, তার মানে আমরা কাঠের ঢেকি মানে যা অকর্মণ্য লোক, যে যাকে দিয়ে কিচ্ছু হয় না, ঠিক আছে, একদম দেখা যায় যে কিছুই না। তো এটাকে আমরা কি বলতে পারি? অতি চালাক? ডেফিনেটলি না। দুরন্ত? ডেফিনেটলি না। অপদার্থ? তো একে আমরা বলতে পারি অপদার্থ। আর কোনো অপশনই কিন্তু অন্যগুলোর সাথে মিলতেছে না। তাহলে দেখেন প্রথম যে অর্থটা, ওইটার অর্থ কিন্তু আমি পেয়ে গেছি অপদার্থ। তাহলে বাকিগুলো মিলানোর কারণ আছে আর কোনো? বাকিগুলো আর আমরা মিলাবো না, কেন? কারণ আমরা পরীক্ষার হলে সময় বাঁচাবো, সময় বাঁচিয়ে বাঁচিয়ে যেগুলো চিন্তা করার সেগুলোর জন্য চিন্তা করার জন্য সময় নিব। আপনি দেখেন অপদার্থর সাথে অন্যান্য কোনো অপশনের মিল নাই। সো আপনি জানেন আমরা কাঠের ঢেকি মানে অপদার্থ, তার মানে বাকিগুলোর অর্থ এটা আপনি ডেফিনেটলি শিওর থাকেন, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে দাগায় দিবেন অপশন সি। বুঝাইতে পারছি? একটা দেখবেন ঠিক হইলে বাকিগুলোও ঠিক হবে, কারণ এটার সাথে অন্যদের কোনো মিল নাই। যদি অপদার্থ অন্য অপশনেও থাকতো তাহলে তখন আমরা কম্পেয়ার করতাম। বুঝাইতে পারছি পরীক্ষার হলে কিভাবে আমরা সময় বাঁচাবো।
এর পরের প্রশ্নে যাচ্ছি, মীর মোশাররফ হোসেনের রচনা নয় কোনটা? আচ্ছা, মীর মোশাররফ হোসেনের রচনা নয়। মীর মোশাররফ হোসেন তাহলে কে আমাদের জানতে হবে। মীর মোশাররফ হোসেন আমাদের সেই কবি সাহিত্যিকের লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত একজন সাহিত্যিক কবি। তো এই মীর মোশাররফ হোসেনের বিশ একদম ভয়াবহ গুরুত্বপূর্ণ বা ফেমাস একটা যে রাইটিং, সেটা হচ্ছে বিষাদ সিন্ধু। এটা মীর মোশাররফ হোসেন লিখেছেন কারবালার প্রান্তরের কাহিনী নিয়ে। আমরা দেখতে পারি যে মধ্যযুগে বা আধুনিক যুগে বা প্রাচীন যুগে দেখতে পাই যে রাধা কৃষ্ণ নিয়ে কিন্তু লেখা হয়, কিন্তু কারবালার প্রান্তর বা মুসলিম সাহিত্য নিয়ে কিন্তু লেখা হয় না। তো এই মীর মোশাররফের হোসেনের যে রচনা, সেটা কিন্তু কারবালার প্রান্তরের যে হাসান হোসেন, সেই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিন্তু নিয়ে কারবালার প্রান্তরের কাহিনী নিয়ে লেখা। সো এই বিষাদ সিন্ধু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিন্তু প্রশ্ন আসছে রচনা নয় কোনটা, তাহলে কোনটা দাগাবেন বলেন তো। মীর মোশাররফের বাংলা ইংলিশ কোথা থেকে আর কি কি পড়বো, শুরুতে ক্লাসের শুরুতে বলে দিয়েছি। সো সুতরাং ক্লাসের শুরুতে যাইতে হবে। এই ক্লাস শেষ করে আবার হচ্ছে রেকর্ডিং থাকবে, এক সপ্তাহ ক্লাসটা বা এক মাস ক্লাসটা রেকর্ডিং থাকে আমাদের। তো আপনি ক্লাসের শুরুতে আমি যে সাজেশন দিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে সেটা আবার দেখে ফেলবেন, ঠিক আছে। ওকে, সো একজন একদম সততার সাথে উত্তর দিয়েছে জানি না, বাহ ফাইন। তো আমাকে একটু অ্যান্সার দিতে হবে যে মীর মোশাররফ হোসেনের রচনা নয় কোনটা। একটু দ্রুত আমাকে হচ্ছে লিখে আমাকে একটু অ্যান্সার দিয়ে ফেলেন দ্রুত কমেন্টে। বসন্ত কুমারী, কৃষ্ণ কুমারী কে লিখছে বলেন তো। কৃষ্ণ কুমারী লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি মূলক নাটক কৃষ্ণ কুমারী। কৃষ্ণ কুমারী হচ্ছে কে লিখেছেন, আমি একটু মুখে দেখা যায় যে অনেক সময় আমরা বলি, আপনারা কান দিয়ে ঢুকান আর বাই করে ফেলেন। কৃষ্ণ কুমারী লিখেছেন হচ্ছে মাইকেল মধুসূদন, ঠিক আছে, মাইকেল মধুসূদন, এটা দীর্ঘ উকার মধুসূদন। আর বসন্ত কুমারী লিখেছেন হচ্ছে মশা, মশা মানে মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের ডাকনাম ছিল মশা, আমি নিজে দেই নাই, এনার ডাকনাম ছিল মশা। জমিদার দর্পণ, এটাও লিখেছেন মশা। আর বিষাদ সিন্ধু তো ডেফিনেটলি ফেমাস রাইটিং তার। আর মাটির পৃথিবী কিন্তু মীর মোশাররফ হোসেনের লেখা নয়। সো এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরীক্ষায় প্রশ্ন আসছে নয় কোনটা, তাহলে নয় হচ্ছে অপশন ডি। বাহ মাশাআল্লাহ। একটা হিউজ পরিমাণে স্টুডেন্ট বলতেছেন বসন্ত কুমারী, তাদের জন্য আমরা বিকাশে মাইর পাঠাই দিব। বসন্ত কুমারী লিখেছেন মশা, কিন্তু লিখে নাই কি, লিখে নাই হচ্ছে মাটির পৃথিবী। ওকে ফাইন, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 4 নাম্বার প্রশ্ন, অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের বর্ণানুক্রম সাজাও। আচ্ছা দিছে আপনার পরীক্ষার হলে যে সময় ছিল ওই সময়টার মারা দিয়ে দিছে। দেখেন অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের বর্ণানুক্রম সাজাইতে বলছে, ঠিক আছে। ওকে কনফিউজ ছিলাম এ অ্যান্ড ডি। পরীক্ষার হলে আমরা এরকমই হয় যে আমরা কনফিউজ থাকি বেশিরভাগ ক্ষেত্রে, এরপরে দেখা যায় যে আমরা ভুলটাই বেশি দাগাই ফেলি, তাই না। আচ্ছা ওকে, তো দেখা যায় যে অনেকেই কমেন্ট করতেছেন বা একজন কমেন্ট করছেন যে মাটির পৃথিবী কে লিখছে। মাটির পৃথিবী, চলেন আমরা একটু আগের প্রশ্নে যাই। মাটির পৃথিবী কে লিখছেন, তিনটাই মশা লিখেছেন। মাটির পৃথিবী লিখেছেন হচ্ছে আবুল ফজল। আবুল ফজল ইনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। মাটির পৃথিবী লিখেছেন আবুল ফজল। পরের প্রশ্নে যাচ্ছি। অভিধান অনুযায়ী, অভিধান মানে হচ্ছে আমরা যেভাবে ডিকশনারিতে কোশ্চেন, ডিকশনারিতে ওয়ার্ড খুঁজি, এর পরে বি থাকবে, বির পরে সি থাকবে, সেম ভাবে বাংলাতেও কিন্তু বর্ণের অভিধান আছে। মশামাছি বাদ দিয়ে একটা হাসি দেন। আচ্ছা আপনি হাসেন বসে বসে, ঠিক আছে, আপনি হাসেন, পরীক্ষা সামনে চলে আসছে। এখন মনে করেন যে আপনি আপুরে হাসতে বললেন না, আপনি নিজে নিজে হাসেন। কারণ আমাদের এখন যে অবস্থা, মানে আপনাদের যে অবস্থা, এখন মনে করেন যে পাগলও দেখলে হাসবে যে এই পরীক্ষা ডিসেম্বরে এ এখনো বসে বসে রিলস দেখতেছে, আর আপনি কি সমাস পারেন, সন্ধি পারেন, কারক পারেন, কতটুকু পারেন, এটা চিন্তা করলেই মনে করবেন যে আপনার নিজের অবস্থা দেখে দুঃখে আপনার নিজেরই হাসতে মন চাচ্ছে, ঠিক আছে।
ওকে, সো আপুকে হাসি দিতে বইলা লাভ নাই, আপনি নিজে হাসেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমরা একটু বর্ণানুক্রম সাজাই। আগে হচ্ছে দন্ত স আসে, তাই না? এখানে এখানে আগে কি আসে? ও আসে। এখানে আসে কি বলেন তো? ক্ষিয় তৈরি করতে হলে কি তৈরি করতে হয়? আগে ক এবং পরে মূর্ধন্য স, তাহলে ক আসে আগে। এখানেও দন্ত স। তাহলে দেখেন প্রথম ওয়ার্ডটাই যদি চিন্তা করি, প্রথম ওয়ার্ড চিন্তা করলেই দেখেন আগে দন্ত স, উ, ক, দন্ত স। তাহলে কোনটা সবার আগে পড়ে? অভিধান অনুযায়ী কোনটা সবার আগে পড়ে? সবার আগে পড়ে হচ্ছে ক, এবং বাকিগুলো আর দেখবেন না, আপনি প্রথম ওয়ার্ড দেখবেন, প্রথম ওয়ার্ডের প্রথম অংশ দেখবেন, প্রথম অংশতেই আপনি বুঝে যাবেন কোনটা সবার আগে বসবে। তো আমাদের অভিধান অনুযায়ী সবার আগে বসবে অপশন সি, কারণ এখানে হচ্ছে ক আগে আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। আমাদের 5 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিলেটেড জেইউ ক্র্যাশ কোর্সের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে। জেইউ ক্র্যাশ কোর্স মানেই কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একগুচ্ছ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ। কারণ আপনারা প্রতি বছরই যারা সেকেন্ড টাইমার স্পেশালি রয়েছেন তাদের জন্য কিন্তু আমরা কাজ করি, আমরা লিজেন কেয়ার তাদের জন্য। তো আমাদের টিম সবসময় সেকেন্ড টাইমারদের জন্য বেশি পরিমাণে হচ্ছে এফোর্ট দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কাজে লাগে। তো আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন, এবং যারা ভর্তি হন নাই তারা দ্রুত যোগাযোগ করতে পারেন এবং ভর্তি হয়ে যেতে পারেন, কারণ পরীক্ষা কিন্তু বেশি দেরি নাই। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। অন্তর এর সমার্থক শব্দগুচ্ছ নয় কোনটা? আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন। এবং দেখেন একটু আগে মানে ক্লাস শুরুতেই বলছি যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসবে সমার্থক শব্দ থেকে। যদি বিরোচন পাঠ থেকে প্রশ্ন আসে আপনার জন্য ইম্পর্টেন্ট সমার্থক শব্দ। তাহলে একটু দ্রুত আমাকে অ্যান্সার করেন যে অন্তর শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? ঠিক আছে, অন্তর শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? আছে কোনটা সেটা জিজ্ঞেস করে নাই, বলছে নয় কোনটা। তাহলে একটু দ্রুত বলেন। মন, অপর, তফাত, আভা, অনন্ত, ধারা, ব্যবধান, ছিদ্র, ব্যাকুল, ব্যগ্র। আমাকে একটু বলেন অন্তর শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? এই উত্তরটা আমি আপনাদের থেকে নিতে চাই। 5 নাম্বার বা মাশাল্লাহ, ইতোমধ্যে অনেকে বলছেন 5-এর উত্তর অপশন সি, অনেকেই বলছেন 5-এর উত্তর অপশন এ। তাহলে অনেকে বলছেন অপশন সি, অনেকে বলছেন অপশন এ। কোনটা রাইট অ্যান্সার ধরে নিব বলেন? বি আর ডি কেউ বলে ফেলেন তাহলেও হয়ে যাবে। তো শব্দ নয় কোনটা বলছে, অন্তর শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? তো অন্তর মানে ছিদ্র না, অন্তর মানে ভিন্ন না, অন্তর মানে অপরও না। তাহলে সমার্থক শব্দ নয় হচ্ছে অপশন সি। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, এবার 6 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 6 নাম্বার প্রশ্ন হচ্ছে আগুন পোহাতে ধোয়ার কষ্ট বলতে কি বোঝানো হচ্ছে? আগুন পোহাতে ধোয়ার কষ্ট। দেখেন আগুন পোহাচ্ছেন আপনি, তো এটা কি? এটা আরাম না? আগুন পোহাচ্ছেন, ধরেন আপনি শীতকালের মধ্যে আপনি আগুন পোহাচ্ছেন, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা আরাম। তো এই আরাম করতে গিয়ে আপনার একটু কষ্ট হচ্ছে, ধোয়ার কষ্ট হচ্ছে, তার মানে এটা কি? এটা হচ্ছে কষ্ট। তার মানে এই কষ্ট করে আপনি আরামকে পাচ্ছেন। দেখেন আপনি কষ্টকে যদি পরিশ্রমের সাথে তুলনা দেন, পরিশ্রম, তাহলে এই পরিশ্রম করে আপনি আরাম পাচ্ছেন। এবার বলেন তো এটা মানে কি হয়? কষ্টর মধ্য দিয়ে যদি আপনি কোনো কিছু পান আলটিমেটলি, তাহলে পরিশ্রমের মধ্য দিয়ে যদি আপনি কিছু পান সেটাকে আমরা বলতে পারি আগুন পোহাতে ধোয়ার কষ্ট। তার মানে কোনো কিছু লাভের জন্য ত্যাগ না, সুখ সমৃদ্ধি অর্জনের জন্য পরিশ্রম, কষ্টের মধ্য দিয়ে ফল। এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এবং রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। দেখেন পাশাপাশি সবগুলোই কিন্তু কাছাকাছি। কোনো কিছু লাভের জন্য ত্যাগ, কোনো কিছুর জন্য পরিশ্রম, কোনো কিছুর জন্য কষ্ট, সবই কিন্তু সেম। কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কষ্টের মধ্য দিয়ে ফল লাভ করা। 3-4টার অর্থই কিন্তু সিমিলার, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর শোনাচ্ছে বা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে কষ্টের মধ্য দিয়ে ফল লাভ করা। তাহলে আগুন পোহাতে ধোয়ার কষ্ট মানে কষ্টের মধ্য দিয়ে ফল লাভ করা। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা বাকিগুলো
বলছেন, আপনাদের অসংখ্য অভিনন্দন, উত্তরটা ভুল হয়েছে। ওকে, এবারে আমরা 7 নাম্বার প্রশ্ন দেখব। 7 নাম্বার হচ্ছে কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত? বলেন, দ্রুত অ্যান্সার করেন। আমরা যখন কবিতা পড়ব তখন কবিতা থেকে কি পড়ব? কবিতা মুখস্থ করব। সবার ফার্স্টে আমরা কবিতা থেকে কি পড়ব? কবিতা মুখস্থ করব। এর আগে পিছে কোনো অপশন নাই আপনাদের জন্য, ঠিক আছে? ওকে, তারপর কবিতা থেকে কি পড়ব? কবিতার শব্দার্থ পড়ব। এটা ছাড়া অল্টারনেটিভ কোনো অপশন আপনাদের নাই। আমি কিংবদন্তির কথা বলছি, তার মানে কবিতা থেকে আমার ছন্দ দরকার, কবিতা থেকে আমার মাত্রা দরকার। মোট কবিতা কত লাইন, তার মানে মোট কত লাইন, এটা আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট। তো এই টাইপের জিনিসগুলো আমরা মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, অনেকেই ভুল হয়েছে, কমেন্ট ডিলিট করেছে। এই চোরামি কইরেন না, ঠিক আছে? এই চোরামি, ভালো ওয়ার্ড বলছি, আরো মুখে আরো বাজে ওয়ার্ড আসছিল, মাফ করুক আল্লাহ। এই চোরামি কইরেন না, ঠিক আছে? পরীক্ষার হলে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন না, বা কলম দিয়ে বৃত্ত ভরাট করার পর আপনি কিন্তু ইরেজার দিয়ে মুছতে পারবেন না। সো ডিলিট করে লাভ নাই। এখানে আপনাকে কেউ সাধু বানাইতে আসে নাই। আপনি মানুষ, আপনার ভুল হইতেই পারে। আপনি একজন স্টুডেন্ট অ্যাডমিশন ক্যান্ডিডেট, আপনার সবগুলো প্রশ্নের উত্তর ভুল হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আপনি আজকে এখানে ধরেন প্রিপারেশন ভালো, সো আপনি ধরেন যে এখানে আপনার 20টা প্রশ্ন থেকে 5টাও হইতে পারে, 2টাও হইতে পারে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? ওকে, আমরা একটু যদি প্রশ্নের দিকে যাই যে কোন ছন্দে রচিত, রাইট অ্যান্সার কি হবে? গদ্য, সমুচরণ, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। 7 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার এ এ এ এ এ 7 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে গদ্য ছন্দ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি গদ্য ছন্দে লেখা। গদ্য ছন্দ মানে কি বলেন তো? গদ্য ছন্দ মানে হচ্ছে কবিতার মতো লেখা। যেমন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ভিজে রেখেছি 2 নয়নের জলে। তো জলে তলে একই রকম না, এই মিলগুলা নাই। এই অন্তমিলগুলো যদি না থাকে, বা যদি গল্পের মতো লাইন বাই লাইন লেখা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে গদ্য ছন্দ, মানে গল্পের মতো ছন্দ, ঠিক আছে? কবিতার মতো না, এটা গল্পের মতো, তো এটাকে গদ্য ছন্দ বলি। ওকে, এবার 8 নাম্বার, খুব সুন্দর একটা ওয়ার্ড আসছে, এরকম পরিচিত কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবে। যেমন কোভিড-19 এর পরিভাষা কি, গ্রিন রুমের পরিভাষা কি, বা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকে ভেঙে দেখাও, ব্যাস বাক্য বের করো। তো এরকম সচরাচর আমরা ইউজ করি। যেমন বুমারাং, আমরা ইনস্টায় স্টোরি দিতে গেলে বুমারাং করি। তো বুমারাং কোন ভাষার শব্দ? বা অনেক সময় আসতে পারে যে আপনি যে ফেসবুকে যে স্ট্যাটাস দেন, স্ট্যাটাস কোথা থেকে আসছে, কোন ভাষার শব্দ? অবভিয়াসলি ইংলিশ ভাষার শব্দ। তো এই জিনিসগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, যে আমাদের পরিচিত যে ওয়ার্ড বা পরিচিত টার্ম, এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা জানি যে গ্রিন রুমটা হচ্ছে কোনো প্রোগ্রামের শুরুতে, আপনি যখন কোনো প্রোগ্রাম শুরু করবেন, স্পেশালি আপনার যারা কালচারাল সেক্টরে আছেন, ধরেন আপনি মিডিয়ায় গেলেন বা কোনো প্রোগ্রাম শুরু করলেন, তার পিছনে আপনাকে ওই মঞ্চের পিছনে একটা স্পেস থাকে, ওটা রুম হইতে পারে বা জায়গা হতে পারে, যে কোনো একটা স্পেস। ওই স্পেসে আপনি রেডি হবেন, আপনি নিজের তৈরি হবেন বা সবাই তৈরি হবে। তো ওই জায়গাটাকে আমরা গ্রিন রুম বলি। তো এটা কি সামনের ঘর, সবুজ কক্ষ, সাজঘর, নাকি পেছনের ঘর বলবো বলেন তো? যেখানে সবাই রেডি হয়, মঞ্চের পেছনে একটা ঘর যেখানে সবাই রেডি হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি সাজঘর। সবুজ কক্ষ, এটা এখন মনে করেন গ্রামের চাচাতো ভাই পরীক্ষা দিতে গেছে, সে গ্রিন রুম মানে জানে না। আরে ভাই, অ্যাডমিশন পরীক্ষায় তুই গ্রিন রুম মানে না জানি না পরীক্ষা দিতে গেছোস কেন? তো গ্রিন রুম মানে হচ্ছে সবুজ কক্ষ না। যদি এটাই হইতো তাহলে এই প্রশ্ন পরীক্ষায় আসতোই না। রেড রুম মানে লাল কালারের রুম, গ্রিন রুম মানে সবুজ কালারের রুম, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় জীবনেও দিবে না। তাহলে গ্রিন রুম মানে কি বলেন তো? সাজঘর, ঠিক আছে? যারা এইরকম লজিক দিয়ে ভাবেন, তাদের জন্য বলে রাখি, পরীক্ষার হলে বাস অপেক্ষা করতেছে। ওকে, পরিবেশটা গ্রিন হাউস ভেবে ভেবে নিলাম, আচ্ছা। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই উক্তিটি কার? মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমি তোমাদেরই লোক, দেখা যায় যে এই নির্বাচনের সময়, জাকসুর সময় বা ডাকসুর সময় দেখা যায় যে অনেক সময় হচ্ছে বিভিন্ন যারা ক্যান্ডিডেট ছিল, তারা কিন্তু এই জিনিসটা ইউজ করেছেন, এই লাইনটা ইউজ করেছেন, আমি তোমাদেরই লোক। তো এই জিনিসটা কে বলেছেন? এটা কার? এটা কার লেখা?
এটা হচ্ছে পরিচয় কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এই লাইনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরিচয় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এই লাইনটা তাহলে কে বলেছেন? এই লাইনটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। মোর নাম মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক বা আমি তোমাদেরই লোক, এই জিনিসগুলো কিন্তু কে বলেছেন? পরিচয় কবিতা থেকে নেয়া। ঠিক আছে। যদি বলে কখনো যে এই লাইন দিয়ে যে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে পরিচয় কবিতা থেকে নেওয়া হয়েছে। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। 8 নাম্বার প্রশ্ন শেষ। 9 নাম্বার প্রশ্নের উত্তর চাচ্ছি। 9 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি? আপা এখানে ঝগড়া করতেছে না রে ভাই, আমি আপাও না, আমি আপু বা ম্যাডাম, যা ম্যাম যাই বলতে পারেন বা আপাও বলেন, কোনো সমস্যা নাই। আপা বললে একটু ট্রিগার্ড খাই যে কোন আপা বানাই দিচ্ছেন আবার। আমি ঝগড়া করতে আসি নাই ভাই, পড়াইতে আসছি। ঠিক আছে। ওকে। তো আমাদের রাইট অ্যান্সার কি আছে? এটা তো সিলেবাসের বাইরে, সিলেবাসের বাইরে অবশ্যই। এটা তো হচ্ছে সাহিত্য থেকে আসছে এবং এগুলোই পরীক্ষায় আসবে, আপনি এটার জন্য রেডি থাকেন। এবং এটা হচ্ছে অনেক ফেমাস লাইন। আপনার মনে হইতে পারে যে আপু এখন কি রবীন্দ্রনাথ ঠাকুরের সব কবিতা পড়ে ফেলবো? না, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত কবিতা আছে এবং এই কবিতার প্রত্যেকটা লাইন তো দেয় নাই, ফেমাস লাইন দিয়েছে। যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইন কি আপনি শুনেন নাই? বা সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, এই লাইন কি আপনি শুনেন নাই? বা যদি পরীক্ষায় প্রশ্ন আসে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কে বলেছে এই উক্তিগুলো? তাহলে এই উক্তিগুলো তো আমাদের চেনা পরিচিত। সো সেগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন এবং এগুলো পড়ে আসবেন। ওকে। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 10 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 10 নাম্বার হচ্ছে সমাসের সাথে সম্পর্কযুক্ত নয় কোনটা? রাকিব, ওয়ালাইকুম আসসালাম। দেরি করে ফেলেছেন আপনি। সমাসের সাথে সম্পর্কযুক্ত নয় কোনটা? রাইট অ্যান্সার কি হবে? বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য কাকে বলে? এখন এখন হচ্ছে যারা বুঝবে না তারা বলবে আপু পারি না পারি না। এই যে বিগ্রহ বাক্য মানে হচ্ছে ব্যাস বাক্য। ঠিক আছে। ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। আচ্ছা, সমস্ত সমস্ত বাক্য, সমাস বাক্য, ব্যাস বাক্য। আচ্ছা, রাইট অ্যান্সার কি হবে আমাকে একটু বলেন। বিগ্রহ বাক্য ব্যাস বাক্যের অপর নাম। কিছু বিখ্যাত উক্তি পড়তে হবে। এক্স্যাক্টলি, JNU ড্রিম আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দ্রুত চান্স পেয়ে ভর্তি হয়ে যান আমার ক্যাম্পাসে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্যাম্পাসে। ঠিক আছে। চান্স পেয়ে আপুর সাথে দেখা করতে চলে আসেন। বাংলা সাহিত্য নিয়ে ক্লাস নিয়েন, অবশ্যই নিব। এবং যেও ক্র্যাশ কোর্সে বা বিউপি ক্যাপ্টেন টার্গেট বিউপি ব্যাচেও আমরা কিন্তু পেইড ব্যাচে এই কোর্স আউটলাইনে কিন্তু আমাদের সাহিত্য অংশ রয়েছে। সো আপনি যদি সাহিত্য নিয়ে ক্লাস করতে চান ভর্তি হতে হবে পেইড ব্যাচে এবং সাহিত্য নিয়েও সেখানে ক্লাস চলবে। ওকে। 10 নাম্বারে যুক্ত নয় কোনটা বলছে? একজন বলে এ, আরে এ তো অবশ্যই সমাসের সাথে যুক্ত। তাহলে না কোনটা বলেন তো? সমস্ত বাক্য, সমস্ত বাক্য না, এটা আসলে সমস্ত পদ হবে, এটাও চলে। ব্যাস বাক্য, কিন্তু সমাস বাক্য জীবনও শুনছেন? সমাসের মধ্যে সমাস বাক্য শুনছেন? তো না, এটার সাথে সম্পর্কযুক্ত না এবং অপশন সি উইল বি দা রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, বিগ ফ্যান নির্ঝন। আচ্ছা, কেমন আছেন? ওকে, সাউন্ড এত কম নাকি আমার মোবাইলের সমস্যা? সাউন্ড অনেক বেশি, মানে প্রচলিত যে সাউন্ড সেই নর্মাল সাউন্ডের চাইতে আরো বেশি লাউডে কথা বলছি। আমি চিল্লাই চিল্লাই কথা বলছি। একটু আগে দেখেন নাই, জিজ্ঞেস করছে আপু আপনি ঝগড়া করেন নাকি? সো হ্যাঁ। ওকে। তো ধরেন যে, আচ্ছা, কমেন্টে দেখা যাচ্ছে যে কামড়াকামড়ি লেগে গেছে। আচ্ছা, এখন দেখেন বাংলাদেশে কোটি কোটি মানুষ না? রাইট। আচ্ছা, অনেক অনেক মানুষ না? হ্যাঁ। তো সবগুলো মানুষই কি ভালো মানুষ বা সবগুলো মানুষই কি সুস্থ মানুষ? কিছু পাগল টাইপের মানুষ আছে না, বা কিছু তার ছেঁড়া মানুষ আছে না? এখন আপনি যদি সেই ব্যতিক্রম মানুষকে নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার লাইফে থেকে কিছু সময় নষ্ট হয়ে যাবে। এবং আপনি একটু খেয়াল করেন তো আপনি কাদের পিছনে সময় নষ্ট করতেছেন? কিছু পাগল টাইপের মানুষদের জন্য। তো এই কাজটা করবেন না। আপনার জীবনটা খুব ছোট, তো এই ছোট্ট একটা জীবনকে অনেক সুন্দর করতে হইলে যেই যেই জিনিসগুলো ভালো বা যেই যেই জিনিসগুলো সুন্দর সেগুলো জীবনে ঢুকান। সেই জিনিসগুলো হচ্ছে জীবনে ইনপুট দেন। আর হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে একটু বিরক্ত হওয়া বা একটু বিরক্ত লাগে বা আপনি মেজাজ খারাপ হয়ে যায় সেই জিনিসগুলো ইগনোর করেন। এবং সব সময় মাথায় থাকেন যে লেট দ্য ডগ বার্কস, ডোন্ট বার্ক ব্যাক। ঠিক আছে। তো এটা আমি মাঝে মাঝেই বলি।
তো বাদ দেন এবং চলেন পরের প্রশ্নে যাই। কমেন্ট নিয়ে অনেকেই হচ্ছে রিপ্লাই দিচ্ছেন যে কে অমুক কেন এটা বলছে, আরে ভাই ওর মুখ আছে এর জন্য বলছে, আপনি খেয়াল করবেন না? আপনি এখানে পড়তে আসছেন, আপনি পড়বেন। আর যে বলছে সে তাকে তো ব্যান করা হচ্ছে, ঠিক আছে, সে তো অলরেডি মারা খাচ্ছি। ওকে, কোনটি শুদ্ধ বানান? দেখেন অনুসয়া, এটা কিন্তু একদম নিত্য স্ত্রীবাচক শব্দের মধ্যে পড়তেছে। পরীক্ষায় প্রশ্ন আসবে নিত্য স্ত্রীবাচক শব্দ কি, নত্যবিধান সত্যবিধান কি, সেখান থেকে রুলস গুলো কিন্তু পড়ে যাবেন। আচ্ছা, অনুসয়া বানানে অনুসয়া, তাও এখানে দন্ত সয়ের নিচে একটা দীর্ঘ উকার আছে, ঠিক আছে, তাহলে ঠিক বলছেন, সরি ইগনোর করলাম পাগলদের। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে চলে যাই হচ্ছে প্রশ্নে, ঠিক আছে, আবার বলবে আপু চলে যেতে বলছে। ওকে, তো দেখেন অনুসয়া বানানটা কি, ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে বলছি, কাউকে নাম নিয়ে বলি নাই, ঠিক আছে, তো কেউ আবার হচ্ছে ট্রিগার খায় না যে আপু আমাকে পাগল বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। অনুসয়া মানে কি? অনুসয়া মানে হচ্ছে যে হিংসা করে না, হিংসা থেকে মুক্ত, ঠিক আছে, অনুসয়া, অনুসয়া। তো এটা বানানটা কি? এটা হচ্ছে অ নয় রস্যুকার, তারপর দন্তস্বয় দীর্ঘ উকার, তারপর অনুসয়া, ঠিক আছে। এটার মানে কি? হিংসা থেকে মুক্ত, যে কখনো হিংসা করে না, হিংসা থেকে মুক্ত, তাকে বলা হয় অনুসয়া, এবং এটা নিত্যশ্রীবাচক শব্দ অনুসয়া। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অনুসয়া। এটা রাইট অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হচ্ছে তাহলে অপশন এ। 11 এর রাইট অ্যান্সার, 11 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ঠিক আছে। ক্লাসে কিছু ছাপড়ি পোলাপান ঢুকে ফেলছে ফালতু, আচ্ছা ঢুকে পড়ুক, ঠিক আছে, লেট দেয়ার বি, ওকে, থাকুক, সমস্যা নাই, আপনি থাকেন, ওরাও থাকুক, ওরা ওদের মতো থাকুক, আপনি আপনার মতো থাকেন, আপনি আপনার কমেন্টের উত্তর দিতে থাকেন, কমেন্টে আপনার প্রশ্নের উত্তর দিতে থাকেন, ঠিক আছে। আর যেগুলো বড় বড় টেক্সট আসে বা উল্টাপাল্টা অনেক কথা আসে, সেগুলো কষ্ট করে পড়তেই যায় না, এত অ্যাডমিশনে এত পড়ালেখা, এত বই, ওগুলো মনোযোগ দিয়ে পড়েন, এত বড় বড় কমেন্ট পড়তে হবে না, বাদ দেন, আমি তো নিজে তাই করি। ওকে, সো চলেন আমরা পরের প্রশ্নে যাই। সে এখন চোখে হলুদ ফুল দেখছে, যেমন আমরা চোখে সরিষা ফুল দেখি, সো সর্ষের ভিতর ভূত, এটাও কিন্তু একটা বাগধারা। সো সে এখন চোখে হলুদ ফুল দেখছে, বাক্যটি কি জনিত ভুল আছে? এখানে এই বাক্যটা তো ভুল, এটাতে কি ভুল আছে দেখেন তো? বাক্য প্রয়োগ, বাহুল, বাহুল্য দোষ আর কি, শব্দের অপপ্রয়োগ, প্রবাদ প্রবচনের প্রয়োগ, রাইট অ্যান্সার কি হবে বলেন? আচ্ছা, বলেন রাইট অ্যান্সার কি হবে 12 নম্বর প্রশ্নে? সে এখন চোখে হলুদ ফুল দেখছে, বাক্যটি কি জনিত ভুল, কি ভুল আছে বাক্যের ভেতর? দেখা যায় যে বাক্যের ভেতর কিছু ভুল থাকে, যেমন গুরুচণ্ডালী দোষ, সাধু ভাষা চলিত ভাষা একসাথে মিক্স করে ফেললে সেটাকে আমরা বলি গুরুচণ্ডালী দোষ। বাহুল্য দোষ মানে যদি শব্দের ভেতর একাধিক ওয়ার্ড ইউজ করি, যেমন সব ছেলেগুলো, সব বলছি আবার ছেলেগুলোও বলছি, তাহলে সেটাকে বাহুল্য দোষ বলি। তো এরকম অনেক ধরনের দোষ থাকে, ঠিক আছে। তো এখন এই বাক্যে কি দোষ আছে বলেন তো আমাকে? একটু 12 নাম্বারের রাইট অ্যান্সার দেন, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা, 12 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার 12 ডি। ওকে, ভেরি গুড। সর্ষে চোখে হলুদ ফুল দেখতেছে, হলুদ ফুল প্রবাদ প্রবচনের প্রয়োগ, এটাতে ভুল আছে, প্রবাদ প্রবচন, এখানে দেখেন হলুদ ফুল, এখানে প্রবাদ নাই, এখানে দেয়া আছে চোখে সর্ষে ফুল। তো চোখে সর্ষে ফুল না বলে যদি বলি চোখে জারবেরা ফুল দেখতেছে, তাইলে তো দেখা যাবে যে এটা বাক্যটা ভুল হইলো, প্রবাদ প্রবচনের ভুল প্রয়োগ এখানে আছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। 13 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে দেখতে পাবো খন্দকার জিকে নিউ এডিশন বই, প্রচ্ছদটা সুন্দর। তো আপনি যদি শুধু বাংলা পড়ে তো আর চান্স পাবেন না, জিকেও পড়তে হবে, সো জিকের প্রিপারেশনের জন্য আপনি খন্দকার জিকে সংগ্রহ করে ফেললেন। ওকে, এবার 13 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছি কোনটি ভাষার মৌলিক অংশ নয়? দেখেন, শব্দ, ভাষা তৈরির জন্য, ভাষার জন্য কি দরকার সবার আগে মনে রাখবেন, বড় থেকে ছোটতে যাব, ভাষা দিয়ে যদি প্রশ্ন দেয়, ভাষার জন্য সবার প্রথমে দরকার বাক্য, আছে? আছে। বাক্যর জন্য কি দরকার? শব্দ, এবং শব্দের জন্য কি দরকার? ধ্বনি। সো ধ্বনি, শব্দ, বাক্য, এই তিনটা আমরা লিস্টে রাখবো। বর্ণ হচ্ছে আমাদের ভাষার মৌলিক অংশ না, কারণ ধ্বনির লিখিত ফরম্যাটই হচ্ছে বর্ণ, ঠিক আছে। তাহলে আমরা কোন তিনটাকে রাখবো? ধ্বনি, শব্দ, বাক্য, এটা হচ্ছে আমাদের মৌলিক অংশ। আর মৌলিক অংশ নয় কোনটা? নয় হচ্ছে অপশন ডি, বর্ণ।
আচ্ছা আপু, আমি আজকে ফার্স্ট ক্লাস দেখতেছি। ফার্স্টেই আস্তাগফিরুল্লাহ, সরি বলেন। আজকে ফার্স্ট ক্লাস দেখতেছেন, এতগুলো ক্লাস করাই ফেলছি, এতগুলো বছর ধরে ক্লাস করাচ্ছি, আপনি কই ছিলেন বোন? আচ্ছা আপু আপনার নাম কি? আচ্ছা আমি ফাতিন ইশরাক মিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং বাংলা বিভাগে পড়াশোনা করছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার অপশন ডি। এবার 14 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 14 নাম্বার প্রশ্ন হচ্ছে উচিত শব্দের ঠিক প্রকৃতি প্রত্যয় বলেন। ক্লাস শুরুর আগে আপনাদেরকে বলা হয়েছে কি হয় না? আমি বলছি যে প্রকৃতি প্রত্যয় থেকে পড়বেন। তো দেখেন প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসছে। তো উচিত দেখেন যদি কখনো উত থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে বচ হয়ে যাবে। তাহলে উচিতকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? বচ যোগ ইত। তাহলে এটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে অপশন এ। তুষার স্কেয়ার, আপনি ফার্স্ট ক্লাস করেছি, আপনার সাথে অনেক ভালো লাগছে। সুরাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন এ। উত থাকলে এটা বচ হবে পরিবর্তিত হয়ে। রাইট অ্যান্সার অপশন এ। 15 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি নিচের কোনটি বিদেশি শব্দের উদাহরণ? দাম, কুড়ি, লাউ, গঞ্জ। রাইট অ্যান্সার কি হবে? ধ্বনি শব্দ বাক্য অর্থ, হ্যাঁ। আচ্ছা এখন দেখেন 15 নাম্বার প্রশ্ন, কোনটি বিদেশি শব্দের উদাহরণ? কোনটি বিদেশি শব্দের উদাহরণ? অনেকেই 14 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন, দ্রুত 15 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিয়ে ফেলুন। কোনটি বিদেশি শব্দের উদাহরণ? এটা কি কোর্সের ক্লাস নাকি ফ্রি ক্লাস? অবশ্যই আপনি যেহেতু অনেকেই আছে ফ্রি ক্লাস করছেন এবং অনেকেই আছেন পেইড ব্যাচে ভর্তি না, এটা অবশ্যই ফ্রি ক্লাস চলছে, যেটা সবার জন্য উন্মুক্ত। ঠিক আছে, ওকে। তো কোনটি বিদেশি শব্দের উদাহরণ যদি আমরা একটু খেয়াল করি, 15 নাম্বার প্রশ্ন, লাউ, গঞ্জ, কুড়ি এই তিনটাই হচ্ছে দেশি শব্দ। ঠিক আছে, দেশি ভাষার শব্দ, দেশি শব্দ। অন্যদিকে দাম হচ্ছে বিদেশি শব্দ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, ওকে, এবার আমরা 16 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 16 নাম্বার প্রশ্ন হচ্ছে ভাত রাধা কোন সমাসের উদাহরণ? সমাস থেকে প্রশ্ন আসে। সো ভাত রাধা কোন সমাসের উদাহরণ? ভাত রাধা এটাকে যদি ব্যাস বাক্যে নিয়ে যাই, আমি ভাত রাধার ব্যাস বাক্য হচ্ছে ভাতকে রাধা। ভাতকে রাধা মানে ভাত রান্না করতেছেন, মানে ভাতকে রান্না করতেছেন। তাহলে ভাতকে রাধা কে বিভক্তি ইউজ হয়েছে, তাহলে এটা কি কে বিভক্তি, কি বিভক্তি বলেন? দ্বিতীয়া বিভক্তি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। কোন সমাস এটা? এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। ভাত রাধা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 17 নাম্বার প্রশ্ন কি নিচের কোন বাক্যটি ঠিক? নতুন নতুন ছেলেগুলো, দেখেন নতুন নতুন বলছি আবার ছেলেগুলো বলছি, এখানে দুইটা নতুন নতুন আসছে আবার ছেলেগুলো আসছে। সো এখানে এই বাক্যটা ভুল। নতুন নতুন ছেলেরা, নতুন ছেলেগুলো, নতুন ছেলে সমূহ। ছেলে সমূহ ভুল কথা, হ্যাঁ। ছেলের সাথে ছেলেগুলো, ছেলেগুলো হয় না, মেয়েগুলো হয় না, মেয়েরা ছেলেরা হবে। ঠিক আছে, গুলো কথাটা ছেলে মেয়ের সাথে যায় না। তাহলে ছেলেগুলো আছে যেখানে সেখানেই কেটে দেন। গুলো আছে কেটে দেন। ছেলে সমূহ বেশি সম্মান দিতে গেছে, এটাও কেটে দেন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নতুন নতুন ছেলেরা হলে উৎপাত করছে, যেটা হয় ভর্তি পরীক্ষার পরে চান্স পাওয়ার পর গণরুমে গিয়ে জীবনের প্রথম আসছে জাহাঙ্গীরনগরে, মনে করেন উৎপাত শুরু করে, এরপর শুরু হয় হচ্ছে সিনিয়রদের উৎপাত। আচ্ছা যাই হোক, বি নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 18 নাম্বার প্রশ্নে যাই, কোন বাক্যটি ঠিক? সমৃদ্ধ মান পরিবারে তার জন্ম, সমৃদ্ধ পরিবারে তার জন্ম, সমৃদ্ধিমান পরিবারে তার জন্ম, সমৃদ্ধি পরিবারে তার জন্ম। আচ্ছা দেখেন, পরিবার কখনো সমৃদ্ধি হয় না, পরিবার হয় সবসময় সমৃদ্ধ। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে, কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে? 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সমৃদ্ধ পরিবার। ঠিক আছে, সমৃদ্ধ মান হয় না, মানুষ সমৃদ্ধ মান হইতে পারে, পরিবার সমৃদ্ধ হয়। তাহলে সমৃদ্ধ পরিবারে তার জন্ম, এটা হচ্ছে রাইট অ্যান্সার, সঠিক বাক্য। এবার আমরা যাচ্ছি 19 নাম্বার প্রশ্নে। 19 নাম্বার প্রশ্ন হচ্ছে
বাক্যে কোনটি সাপেক্ষ সর্বনাম? সাপেক্ষ মানে হচ্ছে ডিপেন্ড করে, ঠিক আছে, ডিপেন্ডেবল সর্বনাম। যেমন যদি তুমি আসো, পেন সিলেক্ট করার পরেও কেন পেন আসে না? এই যে দেখেন, যদি তুমি আসো তবে আমি যাব, যে পকেট মার সে হচ্ছে অপরাধী। তারপর হচ্ছে যতক্ষণ যতক্ষণ বৃষ্টি পড়বে ততক্ষণ আমি এখানে বসে থাকব, বা যতই করিবে দান ততই ফিরিবে অবহেলা। তাহলে যত তত, যতক্ষণ ততক্ষণ, যে সে, যদি তবে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, একটা আরেকটার সাপেক্ষে তৈরি হয়। তো এগুলো আমরা কি বলবো? কেই ছদ্মবেশ, একটা তো না, সাপেক্ষ সর্বনাম সবসময় দুইটা হয়। তো একজন, এটা তো হবে না, পরস্পরকে, এটাও হবে না, যতক্ষণ ততক্ষণ হচ্ছে সাপেক্ষ সর্বনাম। রাইট অ্যান্সার অপশন এ। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে 19 নাম্বার, অপশন এ। এবার আজকের আমাদের লাস্ট প্রশ্নে চলে যাচ্ছি। আমার খুব খারাপ লাগতেছে, এতগুলো স্টুডেন্ট নিয়ে ক্লাস শুরু করছি অ্যান্ড আমাদের প্রশ্ন একদম শেষ প্রশ্নে চলে আসছি, তার মানে ক্লাস একটু পরে শেষ হয়ে যাবে। সো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে অবস্থাবাচক বিশেষণ কোনটি? অবস্থাবাচক বিশেষণ মানে হচ্ছে আমার অবস্থা বোঝাচ্ছে। অবস্থা, যেমন ধরেন একটা মাছ নিয়ে আসছি, এবার মাছটা কি ভাজা, মাছটা কি কাঁচা, মাছটা কি পচা, তার মানে কি এটা মাছের অবস্থা বোঝাচ্ছে। মাছটা ভাজা, মাছটা কাঁচা, মাছটা পচা, মাছটা তাজা, এটা মাছের অবস্থা বোঝাচ্ছে। তো অবস্থাবাচক বিশেষ্য হচ্ছে কোনো একটা নাউনের অবস্থা বোঝায়। তাহলে দেখেন তাজা মাছ, এখানে তাজা দিতে হবে। বেলে মাটি, বেলে মাটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাটি, এটা কিন্তু মাটির অবস্থা না। আমি যদি বলতাম নরম মাটি, তাহলে এটা হয়তো অবস্থাবাচক বিশেষণ। পাথুরে মূর্তি, তো এটা অবস্থাবাচক বিশেষণ না, এটা জাস্ট হচ্ছে উপাদান। যেমন বেলে মাটি কাইন্ড অফ মাটি, পাথুরে মূর্তি হচ্ছে এটা উপাদান বোঝাচ্ছে। ঠিক আছে, কেমন অবস্থা, এটা তো, এটা হইতেই পারে না, এটা তো কি, এই কেমনটা কি, এটা হচ্ছে জিজ্ঞাসা সূচক, জিজ্ঞাসা সূচক বিশেষণ, তাই না? জিজ্ঞাসা করেছি। তাহলে অবস্থাবাচক বিশেষণ কোনটা? তাজা মাছ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, ওকে আপু, সত্যি কি এত ইজি কোশ্চেন আসে? ভাই আপনার কাছে যদি এটা ইজি কোশ্চেন মনে হয় তাহলে আপনার প্রিপারেশন অনেক ভালো মাশাল্লাহ, এবং পড়াশোনা আরো একটু ভালোভাবে করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভর্তি পরীক্ষা যেহেতু কাছেই চলে আসছে, প্রতিনিয়ত এখন থেকে আমাদের লিজেন কেয়ারে ক্লাস নেওয়া হবে, আপনারা সাথে থাকুন আমাদের ফ্রি ক্লাসগুলোতে, এবং অবশ্যই পেইড ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যান, সেখানেও আমাদের ক্লাস চলছে, চলবে এবং চলতেই থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসের সাথে থাকবার জন্য এবং এত পরিমাণে রেসপন্স করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে খুব দ্রুত দেখা হয়ে যাবে সবার সাথে। পড়াশোনা চালায় যেতে থাকেন, পড়াশোনা করতে থাকেন, এবং পড়াশোনা যাবতীয় যত প্রশ্ন আছে সেগুলো ক্লাসে করবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।